এটা খেয়ে নাও, বৃষ্টি স্নাতা, ফ্রেশ লাগবে। আপন ভাবনায় কিভাবে বিভোর বর্ষা হঠাৎ অনির্বাণের কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে। চকিতে সামনে তাকিয়ে দেখে অনির্বাণ ওর সামনে এক গ্লাস সফট ড্রিঙ্কস রেখেছে। ও আশেপাশে নজর দিতেই দেখতে পায় সবাই খাচ্ছে, এমন ভাব যেন কেউ কিছু শুনতেই পায়নি। কিন্তু বর্ষা জানে সবাই চোরা চোখে ওদেরকেই দেখছে এবং মনে মনে হাসছে ওদেরকে দেখে। বর্ষা অস্বস্তি নিয়ে বলে ওঠে, আমি ঠিক আছি মিস্টার চ্যাটার্জি, অযথা চিন্তা করছেন। আর জল ছাড়া এখন আর অন্য কিছু খাবো না আমি। বর্ষার কথা কর্ণপাত না করে অনির্বাণ নিজের খাওয়ায় মনোযোগ দেয়। অন্যরাও খাবার খেতে থাকে। খাওয়া দাওয়া শেষে সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। যে যার মতো রিক্সায় উঠে পড়লেই বর্ষা দেখে ওকে আবার অনির্বাণের পাশে বসতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে রিক্সায় উঠতে গগন কাঁপিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। সাথে সাথে সবাই হুল্লোড় দিয়ে চিৎকার করে ওঠে। সৌমি আফসোস করে বলে, ইস, এই সময় যদি কুশলটা থাকতো কত ভালো হতো। মৌ হেসে বলে, হিস, আমার যদি ফেসবুকের বয়ফ্রেন্ডটা থাকতো তাহলে বেশ হতো। কথাটা বলে দম ফাটা হাসিতে ফেটে পড়ে। আর সাথে যোগ দেয় সৌমি। তন্নি উদয়ের কাঁধে মাথা রাখতে উদয় রিক্সায় থাকা পেপারটা দিয়ে ভালো করে দুই দিকে ঢেকে দেয়, যাতে ওরা বেশি ভিজে না যায়। রোহন মনের সুখে এই ওয়েদারটাকে উপভোগ করছে আর গুনগুনিয়ে গান গাচ্ছে। সোম, পূর্বী, রূপসা, অভি, রনি, শ্রেষ্ঠা আর সাগ্নিক নিজেদের মতো উপভোগ করছে বৃষ্টি স্নাত সন্ধ্যেটাকে। আর শেখর, অনিন্দিতা নিজেরা হারিয়ে যাচ্ছে এ প্রেমময় বর্ষণে। মৃদু বাতাসে কেঁপে উঠছে সর্বাঙ্গ। ভিজে যাওয়া শাড়ি ও পাঞ্জাবি যুবক যুবতী উভয়ের শরীরে লেপ্টে আছে। সাদা রঙের শাড়িটা ভিজে চুপচুপে হয়ে গিয়ে শরীরে এমন ভাবে লেপ্টে আছে যার দরুন কিছুটা স্পর্শকাতর অঙ্গ প্রদর্শিত হচ্ছে। বর্ষা সেটা বুঝতে পেরে লজ্জায় কুঁকড়ে যায়। এই ওয়েদারে গাল জোড়া হয়ে ওঠে উষ্ণ রক্তিম বর্ণ। চরম অস্বস্তি নিয়ে বর্ষা নিজের শাড়ির আঁচল দিয়ে শরীরটাকে ভালো করে ঢাকার বৃথা চেষ্টা করতে থাকে। অনির্বাণ মনে হয় বিষয়টা বুঝতে পারে। রিকশার দুপাশে থাকা পেপারটা একটু টেনে দিতেই শরীর স্পর্শ হয়। চমকিত হয় দুটো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। শির দ্বারা দিয়ে বেয়ে যায় উষ্ণ রক্তের স্রোত। ঘন ঘন পলকযুক্ত আঁখি চুকল হয় নিমজ্জিত। ভিজে যাওয়া পাঞ্জাবির হাতাটা গুটিয়ে ফোনে একবার সময় দেখে নেয়। পাশ ফিরে কুকড়ে বসে থাকা ঠান্ডায় কাঁপতে থাকা বর্ষার দিকে তাকিয়ে বলে ওঠে, বৃষ্টি স্নাতা নামের অর্থ কি? হঠাৎ এমন প্রশ্নে বর্ষা থতমত খেয়ে যায়। পাশে বসে থাকা পুরুষটার শরীরের ঘ্রাণ তীব্রভাবে নাকে ঠেকতেই এলোমেলো হয়ে যায় ওর মন। বর্ষা কোনো উত্তর দেয় না, বরং শাড়ির আঁচলটা ভালো করে টেনে চুপচাপ চেয়ে থাকে অনির্বাণের দিকে। অনির্বাণ মৃদু হেসে ফের বলে ওঠে, নামের অর্থ হলো বৃষ্টিতে স্নান করে যে। পারলে না তুমি বলতে বৃষ্টি স্নাতা? এখন কিন্তু তুমি বৃষ্টিতে স্নান করিয়ে আছো, আর আমি চেয়ে দেখছি আজ এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় এক বৃষ্টি স্নাতাকে, যে কিনা এখন আমার কাছে আমার পাশে বসে আছে, যার শরীরের মেয়েলি ঘ্রাণ আমাকে আকৃষ্ট করছে ক্ষণে ক্ষণে। আমি এলোমেলো হয়ে যাচ্ছি বৃষ্টি স্নাতা, এলোমেলো হয়ে যাচ্ছি, যার শরীরের প্রত্যেকটা ভাঁজে আমার না চাওয়া সত্ত্বেও চোখ জোড়া চলে যায় বারংবার। স্পর্শ করতে না চাওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণে ওই সুঢল শরীরে স্পর্শ হয়ে যাচ্ছে। বর্ষার কান গাল গরম হয়ে যায়। অনির্বাণের বলা প্রত্যেকটা কথা হৃদয়ে এসে বেঁধে। এলোমেলো হয় দৃষ্টি, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। বার কয়েক শুকনো ঢোক গিলে গলা ভেজানোর বৃথা চেষ্টা করতে থাকে। খাঞ্চে ধরে রাখে আঁচলের এক প্রান্ত। অনির্বাণ বর্ষার সব গতিবিধি লক্ষ্য করে ঠোঁট কামড়ে হাসে। হাত দিয়ে চুলগুলো উল্টিয়ে জল ছাড়ে। রিক্সাটা রোহনদের রিক্সার কাছে আসতে অনির্বাণ বলে ওঠে, রোহান, তোমার গিটারটা দাও তো। রোহন দিচ্ছি বলে হাত বাড়িয়ে গিটারটা অনির্বাণের হাতে দেয়। অনির্বাণ গিটারটা নিয়ে তাতে টুং টাং আওয়াজে সুর তোলে। তারপর চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস নিয়ে বর্ষার দিকে তাকায়। বর্ষা তখন চোখ বন্ধ করেছিল। তারপর হঠাৎ তাকাতেই দেখতে পায় অনির্বাণ ওর দিকে তাকিয়ে আছে নির্নিমেষ নয়নে। ও চমকায়। এক নাম না জানা অনুভূতির জোয়ারে নিজেকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য দৃষ্টি সরিয়ে আকাশে দেয়। তখনই মুক্তোর ফোঁটার মতো বৃষ্টির দানা এসে ওকে ভিজিয়ে দেয়। অনির্বাণ হাতে থাকা গিটারে সুর তোলে। সঙ্গে সঙ্গে বর্ষা হৃদয় কেঁপে ওঠে। গম্ভীর পুরুষালী কণ্ঠে গেয়ে ওঠে, আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, চকিতে ফিরে তাকানো,
এক পলকে সে দেখাতে ও কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা জানি না। সারাদিন এই হৃদয়ে সেই হরিণীরানা গোনা গুনগুন করে মন, হায় হলো না তবু তাকে জানা। কি জানি কবে তা দেখা যে পায়াবার, জানি না তা জানি না, জানি না তা জানি না। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, চকিতে ফিরে তাকানো। কাছের রেলিংয়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ শীতল বৃষ্টির ফোঁটা। বাতাসের তোড়ে ভেসে আসছে ছাতিম ফুলের সুবাস। ছোট টি টেবিলের উপর থেকে ধোঁয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সেই সুবাস প্রাণ ভরে গ্রহণ করে অনির্বাণ। তারপর কফির কাপে ছোট একটা চুমুক দিয়ে রাস্তার পাশে তাকাতে দেখতে পান ছাতিম ফুল গাছের ডালগুলো সাদা সাদা ফুলে ভরে আছে। কিছু কিছু ডাল তো ফুলের ভারে নুয়ে পড়েছে। অনির্বাণ কফি খেতে খেতে কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থাকে সেই দিকে। হঠাৎ নিস্তব্ধতাকে ছেদ করে টেবিল কাঁপিয়ে বেজে ওঠে ওর সেলফোনটা। অনির্বাণ ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে ফেলে। রাস্তার থেকে নজর সরিয়ে টেবিলের উপর দিতে দেখতে পায় সোমের কল। ও জানে এখন এই সময়ে সোম কেন ফোন করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কলের রিসিভ করে হ্যালো বলার আগেই সোম বলে ওঠে, হ্যাঁ অনি একটু অপেক্ষা কর, লাইনে আরো অনেকে জয়েন হচ্ছে। সোমের কথাটা বোধগম্য হওয়ার আগেই রনি বলে, মামা তুমি যে এতদিন লুকিয়ে লুকিয়ে টেম্পো চালাও সেটা তো জানতাম না। অনির্বাণের ভ্রুজটা কিঞ্চিত কুচকে এলো। ও কিছু বলার আগে এবার পরপর সবাই বলতে লাগলো। এক পর্যায়ে এসে শাগনিক হেসে বলে ওঠে, ভাই আমাদের কোনোদিন প্রেম করবে না বলেছিল, মনে আছে তোদের? সেই দার্জিলিং ঘুরতে গিয়ে একবার বলেছিল। রূপসা আর শ্রেষ্ঠা একত্রে বলে ওঠে, হ্যাঁ। সোম ফোনের উপাস থেকে বলে, মানে আমি তো বিশ্বাস করতে পারছি না আমাদের দ্য গ্রেট ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি কারোর প্রেমে পড়েছে, তাও আবার বর্ষার প্রেমে। ভাবা যায় যার সাথে কিনা উঠতে বসতে ঝগড়া করতো। রূপসা বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বলে ওঠে, আরে বুঝিস না কেন, সিনেমাতে দেখিস না নায়ক নায়িকার আগে ঝগড়া হয় তারপর প্রেম ভালোবাসা, এখানেও ঠিক তেমনি। রনি বলে, ভাই তাহলে আমি শুধু বাদ থাকলাম এইসব প্রেম ভালোবাসার দিক থেকে, শালা একটা কাউকে পটাতে পর্যন্ত পারি না। রূপসা বলে, তোর চাকরিটা ছেড়ে দে, তাহলে দেখবি সবাই পটে গেছে। কে চাইবে বলতো একজন স্পেশালিস্টের সাথে প্রেম করতে? সোম ওদের কথার মাঝে বলে ওঠে, ওরে তোরা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ কর, অনির্বাণকে কিছু বলতে দে রে ভাই। তা ভাই কবে থেকে এসব চলছে? আমরা কবে বিয়ের দাওয়াত পাবো? অনির্বাণ এতক্ষণ ওদের কথাগুলো চুপচাপ শুনছিল। এবার এদেরকে থামানোর জন্য গলা ছেড়ে বেশ গম্ভীর হয়ে বলে ওঠে, অযথা বকবক করছিস তোরা, এসব কিছুই না। ওর কথাটা পুরোপুরি শেষ করতে না দিয়ে সোম বলে, অনি ডাক্তারদের মিথ্যে কথা বলতে নেই সোনা, তুমি বলো কাহিনী কি? বর্ষা কি এখন বিয়ে করবে না বলছে? অনির্বাণ বিরক্ত হয় কথার মধ্যে কথা বলে। তার উপর এরা এত কিছু ভেবে নিয়েছে। ও এবার একটু সিরিয়াস ভঙ্গিতে বলে, দেখ তোরা অনেক কিছুই ভেবে নিয়েছিস, তেমন কিছু না, জাস্ট পছন্দ করি বৃষ্টি স্নাতাকে। রনি ফোড়ন কেটে বলে, একদম ঢপ মারবি না ভাই, শুধু পছন্দ করো মোটেই না, তুমি রীতিমতো বর্ষার প্রেমে হাবুডুবু খাচ্ছ। শাগনিক বলে, কতদিনের প্রেম? শ্রেষ্ঠা বলে, আরে বলো না অনি, আর তাছাড়া বর্ষা মেয়েটা খুব ভালো, ওকে আমাদের সবার পছন্দ। তুই বলতো কাহিনী কি? অনির্বাণ তপ্ত শ্বাসটা ধীরে ধীরে ছেড়ে বলে, কাহিনী হলো তোদের বক বক শুনতে শুনতে আমার কফি ঠান্ডা হয়ে গিয়েছে। রনি হেসে বলে, পরে আবার গরম খেয়ে নিস। অনির্বাণ মৃদু হেসে উঠে ওদের কথা শুনে না আর চুপ থাকা যাবে না ভেবে শেষে বলে ওঠে, বলছি, তবে আমার কথার মাঝে তোরা কেউ কথা বলবি না। হ্যাঁ আমি বৃষ্টি স্নাতাকে ভালোবাসি, এটাই শুনতে চেয়েছিলি তো তোরা? তাহলে শোন,
দার্জিলিংয়ে গিয়ে যে মেয়েটাকে আমি বাঁচিয়েছিলাম সে আর কেউ না, বরং বৃষ্টি স্নাতাই ছিল। অবশ্য আমি সেটা অনেক পরে জানতে পেরেছিলাম। শাকনিক বলে। তা বর্ষা জানে যে তুই ওকে ভালোবাসিস? অনির্বাণ ঠোঁট কামড়ে মৃদু হেসে বলে। না, কিন্তু বুঝতে পারে। রূপসা বলে। কবে বলবে ওকে? অনির্বাণ এদের ধৈর্য দেখে বলে। এত উত্তেজিত হয়ে পড়িস না। কি বলতো, প্রেম করার চেয়ে প্রেমে পড়ার অনুভূতিটা দারুণ। এই স্বাদ যে পেয়েছে সে কিছুতেই এত সহজে নিজের মনের কথা অপরজনকে বলবে না। আমি শুধু ভাবছি কি করে ওই মেয়েটার প্রেমে পড়ে গেলাম আমি। যেই আমি প্রেম ভালোবাসার মধ্যে জড়াবো না বলে একদিন ঠিক করেছিলাম, সেই আমি একজন ঠিক আমার পুরোপুরি অপোজিট চরিত্রের প্রেমে পড়ে গেলাম তো গেলাম। এখন আর সেখান থেকে ওঠার কোনো ওয়ে আমার কাছে নেই। তোরা শুধু একবার ভাব, ওর সাথে যখন দেখা হয়েছে তখনই ঝগড়া, কথা কাটাকাটি হয়েছে। কখনো ও আমার গায়ে রঙিন জল ঢেলে দিয়েছে ভরা বাজারে, তো কখনো আমি রাস্তার মাঝে ওর প্রজেক্টের পেপারগুলো জলে ফেলে দিয়েছি। আরো কত কিছু ঘটনা ঘটেছে আমাদের দেখা হলে, এখন সেগুলো ভাবলেই হাসি পায় আমার। সোম বলে। তা নেক্সট প্ল্যান কি? আর নেক্সট প্ল্যান, সামনের মাসে 15 দিনের জন্য চলে যাচ্ছি দিল্লিতে। ওখানে সেমিনার আছে, মেডিকেল ক্যাম্প করতে হবে একটা। তারপর ফিরে এসে দেখি এবার সরাসরি বৃষ্টি স্নাতাকে পড়ে দেব। সবাই আহ্লাদে একসাথে চিৎকার দিয়ে বলে। ভালোবাসার কথা? অনির্বাণ বলে। আরে না। শ্রেষ্ঠা বলে। তাহলে? অনির্বাণ চেয়ারে আরাম করে বসে বলে ওঠে। ভালোবাসি বা পছন্দ করি সেটা জানে বৃষ্টি স্নাতা। আমি তো ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে চাই, আর আমি এটাও জানি ওর উত্তর হ্যাঁ হবে। অনির্বাণ কথাটা শেষ করতেই সবাই আবার চিৎকার করে ওঠে। ওদের এমন আবার চিৎকার শুনে অনির্বাণ কান থেকে ফোনটা একটু দূরে রাখে। রানী বলে। এইবারে বিয়ে, তুই তো শতাব্দী এক্সপ্রেস। এরপর না কোনোদিন শুনবো তোর বিয়ের আগেই বাচ্চা কাচ্চার নাম ঠিক করে রাখছিস। অনির্বাণ এবার শব্দ করে হেসে ওঠে। তারপর আরো কিছুটা সময় ওদের সাথে কথা বলে ফোন রেখে দেয়। টিকটিক করে ঘড়ির কাঁটা যখন 11টার ঘরে এসে দাঁড়ায়, ঠিক তখনই বেলকানি থেকে মৌ, তন্নি আর অনিন্দিতা ঘরে আসে। মৌ বিছানার দিকে তাকিয়ে দেখে বর্ষা ঘুমোচ্ছে। তন্নি সেই দিকে তাকিয়ে বলে, ওর মনে হয় ভীষণ কষ্ট হয়ে গিয়েছে, আজকে ওই জন্য ঘুমাচ্ছে। অনিন্দিতা গোলাপি রঙের আলমারি থেকে একটা নীল রঙের পাতলা চাদর বের করে। তারপর সেটা বর্ষার গায়ের উপর দিতেই দেখতে পায় বর্ষার সারা মুখ লাল লাল হয়ে ফুলে গিয়েছে। হাতে গলায় সব জায়গায় একই অবস্থা। ও ভয় পেয়ে যায়। বর্ষার হাত ধরতে বুঝতে পারে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। পাশে মৌ আর তন্নির দিকে তাকিয়ে জোরে বলে ওঠে, ও তন্নিদি, মৌদি, বর্ষাদির তো জ্বর এসেছে। আর দেখো সারা শরীরে কি যেন লাল লাল বেরিয়েছে, কিছু কিছু জায়গা তো ফুলে গিয়েছে। অনিন্দিতার কথা শোনা মাত্রই তন্নি আর মৌ তাড়াতাড়ি বর্ষার কাছে যায়। বর্ষাকে দেখে ওরা হাতকে ওঠে। মৌ ভয়ে ধীরে ধীরে বর্ষাকে ডাকে, বর্ষা, হেই বর্ষা, চোখ খোল। বার কয়েক ডাকার পরেও যখন বর্ষা চোখ খোলে না, তখন অনিন্দিতা ভয়ে ঘর থেকে বেরিয়ে যায় জয়া দেবীকে ডাকার জন্য। তন্নি টি টেবিল থেকে কাঁচের গ্লাসটা হাতে নেয়। তারপর হাতে করে জল নিয়ে বর্ষার চোখে মুখে ছিটিয়ে দেয়। মুখের উপর ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব হতেই বর্ষা চোখ পিটপিট করে তাকায়। মুখের সামনে তন্নি আর মৌকে ঝুঁকে থাকতে দেখে মৌ ভ্রু কুচকে তাকায়, আর তখনই অনুভব করে তীব্র মাথা যন্ত্রণা। আর তার সাথে বুঝতে পারে শরীরের প্রত্যেকটা ভাঁজে কি ভীষণ ব্যথা। হঠাৎ গা পাকিয়ে উঠতে বিছানা থেকে নামতে চায় ও, কিন্তু পারে না। মুখে হাত দিয়ে বমি চাপার বৃথা চেষ্টা করতে থাকে। তন্নি আর মৌ সে বিষয়টা বুঝতে পেরে ওকে ধরেই বিছানা থেকে নামায়। তারপর ধীরে ধীরে ওয়াশরুমের কাছে নিয়ে যায়। জয়াদেবীর বসার ঘরে বসে আরাম করে টিভি দেখছিলেন। হঠাৎ অনিন্দিতাকে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে যান। পরে মেয়ের মুখে বর্ষার কথা শুনতেই হন্তদন্ত হয়ে ছুটে যায় অনিন্দিতার ঘরের দিকে। অনিন্দিতাও মায়ের পেছন পেছন জোর পায়ে হেঁটে যায়। ঘরে ঢুকতেই তিনি দেখতে পান যে তন্নি আর মৌ বর্ষাকে ধরে ধরে বিছানার দিকে নিয়ে যাচ্ছে। বর্ষা বিছানায় শুতে জয়াদেবীর বর্ষার পাশে বসেন। কপালে হাত রেখে বলে ওঠেন, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, বর্ষা কোথায় কষ্ট হচ্ছে তোর? বর্ষার কষ্ট হয়, তবুও ধীরে ধীরে বলে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কাকিমা, আর সারা শরীরে ব্যথা। জয়াদেবী বার কয়েক বর্ষার মাথায় হাত বুলিয়ে বলেন, দিতা, তাড়াতাড়ি দাদাভাইকে ডেকে নিয়ে আয়, আমার বর্ষার ভাব ভালো ঠেকছে না। তোর বাবা তো বাড়ি নেই, ভাগ্যিস অনিশ আজকে ছুটিতে ছিল। তাড়াতাড়ি যা,
অনেকে ডেকে আন। তন্নি, আলমারি খুলে দেখ রুমাল আছে, নিয়ে আয় তো। মৌ, রান্নাঘর থেকে একটা বাটি ঠান্ডা জল নিয়ে আয়। জয়াদেবীর কথা মতো সবাই তাই করে। জয়াদেবী তখন ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে বর্ষার শরীরের লাল লাল ফুলে যাওয়া জায়গাগুলো। টেবিল ল্যাম্পের আলোয় কিছু ডাক্তারি বই ঘাঁটতে ব্যস্ত অনির্বাণ। চোখে ফ্রেমহীন চশমাটা নাকের মাঝামাঝি এসে ঠেকেছে। নিস্তব্ধ ঘরে হঠাৎ খটখট শব্দ তুলে হন্তদন্ত হয়ে হেঁটে আসে অনিন্দিতা। অনির্বাণের মনোসংযোগে ব্যাঘাত ঘটায় অতীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় অনিন্দিতার দিকে। তারপর গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, নক করে আসা যে ভদ্রতা, সেটা কি ভুলে গিয়েছিস দিতা? অনিন্দিতা নিজের ভুল বুঝতে পারে, চুপচাপ দাঁড়িয়ে নম্র হয়ে বলে, সরি রে দাদা ভাই, আসলে বুঝতে পারিনি তুই পড়ছিলিস তা। অনির্বাণ চশমাটা ভালো করে পরে বলে ওঠে, তা কি কারণে এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি এই ঘরে? ও হ্যাঁ, দেখেছিস, ভুলে গেছি তোর কথা শুনে। তুই তাড়াতাড়ি আমার ঘরে চল। বর্ষাদের ভীষণ শরীর খারাপ, গায়ে কি সব বেরিয়েছে এবং খুব জ্বর, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মা তোকে এক্ষুনি ডাকছে। অনিন্দিতার মুখে এমন কথা শুনে অনির্বাণ স্তব্ধ হয়ে যায়। এই তো একটু আগেও মেয়েটা সুস্থ ছিল, এখন হঠাৎ করে কি হলো? এইসব ভাবতে কেঁপে ওঠে হৃদয়। চোখের সামনে ভেসে ওঠে সকালে শাড়ি পরা বর্ষার হাসি মুখটা, ভেসে ওঠে লজ্জায় কুকড়ে যাওয়া ওই রাঙা মুখটা। অনির্বাণকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনিন্দিতা বলে ওঠে, এই দাদা ভাই, আয় তাড়াতাড়ি, আমি গেলাম। আবার খটখট শব্দ তুলে হন্তদন্ত হয়ে অনিন্দিতা চলে যেতেই অনির্বাণের হুঁশ ফেরে। তাড়াতাড়ি করে মেডিকেল ব্যাগটা নিয়ে ঘরে ছেড়ে বেরিয়ে যায় অনিন্দিতার ঘরের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে অনিন্দিতার ঘরের সামনে হাজির হয় অনির্বাণ। ডান হাত দিয়ে দরজার পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকতেই থমকে যায় পা জোড়া। নীলবিছানার চাদরের উপর শুভ্র রঙা সালোয়ার কামিজ পরে শুয়ে আছে বর্ষা। জয়াদেবী মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পরম মমতায়। তন্নি আর মৌ পায়ের তলা হাত দিয়ে ডোলে গরম করার চেষ্টা করছে। অনিন্দিতা থার্মোমিটারটা হাতে নিয়ে দেখছে শরীরের তাপমাত্রা। অনির্বাণ সবেমাত্র অনিন্দিতার ঘরে পা রাখতেই দেখতে পায় বর্ষাকে ঘিরে সবাই কেমন ব্যস্ত হয়ে পড়েছে। জয়াদেবী অনির্বাণকে আসতে দেখে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে যান। তারপর দ্রুত বলেন, অনি, তাড়াতাড়ি বর্ষাকে একটু দেখ বাবা, একটা সুস্থ মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। দেখছি বলে অনির্বাণ সময় নষ্ট না করে দ্রুত পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার উপর শুয়ে থাকা অবচেতন হয়ে রমণের শুকনো মুখটা দেখে অনির্বাণের বুকটা মোচড় দিয়ে ওঠে। বর্ষাকে অনেকটা সময় নিয়ে দেখার পর এবং শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল ফোলা জিনিসগুলো দেখতে অনির্বাণ উপলব্ধি করতে পারে বুকের চিনচিনে ব্যথাটা। নিজেকে অতি সন্তর্পণে সামলে নেয়। তারপর গম্ভীর শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, বৃষ্টি স্নাতা লাস্ট কি খেয়েছিল দিতা? দাদার এমন ঠান্ডা স্বরে ভয় পায় অনিন্দিতা। দ্রুত মনে করার চেষ্টা করে বর্ষা কি খেয়েছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারে না। এরই মধ্যে তন্নি বলে ওঠে, অনির্বাণ দা, বর্ষা তো লাস্ট আমাদের সাথে লাঞ্চ করেছিল, তারপর বাড়ি এসে তো আর কিছু ওকে খেতে দেখিনি আমি। অনিন্দিতা বলে, বাড়ি আসার পর থেকে কেমন একটা করছিল, বারবার বলছিল শরীর খারাপ লাগছে, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। আমরা তাই বললাম একটু ঘুমিয়ে নিতে। জয়াদেবী চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে অনির্বাণ? কোনো সিরিয়াস কিছু? একটু আগে 2 বার বমি করেছে মেয়েটা। মায়ের মুখে বমির কথাটা শুনে অনির্বাণ আরো একবার বর্ষাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। কোমল নরম হাত দুটো আলতো করে ধরে লাল হয়ে যাওয়া জায়গাগুলোতে নজর রেখেই বলে ওঠে, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে বৃষ্টি স্নাতার কোনো না কোনো কারণে অ্যালার্জি হয়েছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে ওকে, বেশি তাড়াতাড়ি হওয়ার আগেই। অ্যালার্জির কথা শুনতে ময়ের চোখ বড় বড় হয়ে যায়। মুহূর্তের মধ্যে মনে পড়ে যায় বর্ষার অ্যালার্জির কথা। ছোটবেলায় এই অ্যালার্জির জন্য বর্ষাকে দুবার রানাঘাটের সরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সাথে সাথে মনে পড়ে যায় অনেক কিছু। তড়িঘড়ি করে বলে ওঠে, অনির্বাণ দা, ও তো এর আগেও অ্যালার্জির জন্য দুবার হসপিটালে ভর্তি ছিল। অ্যালার্জির সমস্যা আছে ওর। ও শিট, আমি যতদূর জানি ওর তো চিংড়ি মাছে অ্যালার্জি আছে। ময়ের কথা শেষ হতেই তন্নি আর অনিন্দিতা দুজনই একসাথে বলে ওঠে, মিক্স ফ্রাইড রাইসে চিংড়ি মাছ ছিল। মৌ বলে, বর্ষা আজকে মিক্সড ফ্রাইড রাইস খেয়েছিল আমাদের সাথে। তন্নি সাথে সাথেই বলে ওঠে, আরে ওটাতে তো চিংড়ি মাছ ছিল, আমার প্লেটে পেয়েছিলাম। এদের সবার কথা শুনে অনির্বাণের চোয়াল শক্ত হয়ে আসে। দ্রুত ফোন অন করে শাকনিকের নাম্বারে ডায়াল করে। উপাস থেকে কলটা রিসিভ হতেই অনির্বাণ নিজের গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে ওঠে, তুই একটু হসপিটালে আয়, ইটস আর্জেন্ট। বৃষ্টি স্নাতা অসুস্থ হয়ে পড়েছে। কথাটা শেষ করেই ফোনটা হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় অনির্বাণ। প্রায় 5 মিনিটের মধ্যে নিজের ফর্মাল ড্রেসে অনিন্দিতার ঘরে আসে। সবার উদ্দেশ্যে বলে ওঠে,
মা, বৃষ্টি স্নাতাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। আমরা ওকে নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না, বাড়িতে থেকো। দিতা, তোরা আয় আমার সাথে। কথাটা শেষ করেই অবচেতন বর্ষাকে নিজের দুই বাহু ধরে আবদ্ধ করে কোলে তুলে নেয় অনির্বাণ। তারপর কোনো দিকে না তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। অনির্বাণের পেছন পেছন বেরিয়ে যায় তন্নি, মৌ এবং অনিন্দিতা। ওদের যাওয়ার দিকে তাকিয়ে জয়াদেবী করো জোরে প্রণাম করে বলে ওঠে, ঠাকুর, মেয়েটাকে ভালো করে দিও। নিস্তব্ধ পরিবেশ থেকে থেকে গটগট শব্দ তুলে হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছে কয়েকজন নার্স। কয়েক মিলিমিটার দূরত্ব বজায় রেখে চেয়ারগুলোতে বসে আছে পেশেন্টের রিলেটিভ, যারা কিনা অপেক্ষারত কোনো সুখবরের। মাঝরাতে সচরাচর তেমন একটা ভিড় নেই হসপিটালে। নিঝুম রাত বয়ে যাচ্ছে শীতল হাওয়া, দূর থেকে ভেসে আসছে ফিনাইলের তীব্র গন্ধ। 204 নম্বর কেবিনের বাইরে বসে অপেক্ষা করছে তন্নি, মৌ, অনিন্দিতা, রোহন, অভি আর উদয়। সবার মুখে চিন্তার ছাপ। মৌয়ের কাছ থেকে বসার খবর শোনা মাত্রই প্রায় আধা ঘন্টার মধ্যে ওরা চলে এসেছে। ঘড়ির দিকে তাকিয়ে রোহন বলে ওঠে, অনেকক্ষণ তো হলো, এখনো তো কিছু খবর দিল না অনির্বাণদা। অনিন্দিতা টেনশনে এতক্ষণ হাতে নখ কামড়াচ্ছিল। রোহনের কথা শেষ হতেই বলে, কি জানি বর্ষাদের এখন কি অবস্থা সেটাও বুঝতে পারছি না। ওদের কথার মাঝে অভি বলে, এই আমি নিচে যাচ্ছি, সৌমি এসেছে, ওকে নিয়ে আসছি। অভি চলে যেতেই উদয় মৌকে উদ্দেশ্য করে বলে, ও যখন মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছিল তখন তুই কিছু বলিসনি কেন? আবলের মতো কথা বলিনি উদয়। ওর যে চিংড়ি মাছে অ্যালার্জি আছে সেটা আমার মনে থাকার কথা। মৌকে রেগে যেতে দেখে তন্নি উদয়ের মাথায় চাটি মেরে বলে, ঠিক এই কারণেই তোর সাথে আমার ঝগড়া হয় উদয়। এই ময়ের থেকে বেশি কার মনে রাখার কথা? অবশ্যই বর্ষার, যে ওর কি খেলে এইরকম শরীর খারাপ হয়ে যায়, এমনকি হসপিটাল পর্যন্ত অ্যাডমিট হতে হয়, সেখানেও নিজেই ভুলে গেছে। রোহন ওদেরকে ইশারা করে চুপ করার জন্য। তারপর সৌমি আর রবিকে আসতে দেখে বলে, ফালতু ঝগড়া করিস না, সৌমি অভি আসছে, চুপ কর। আচ্ছা, বর্ষার বাড়িতে খবর দিয়েছিস কেউ? মৌ হাত কচলাতে কচলাতে বলে, না রে, দিইনি আমি। আগে দেখি অনির্বাণদা কি বলে। যদি সিরিয়াস কিছু হয় তাহলে খবর দেব, কারণ বর্ষা কখনোই চায় না দূরে থেকে কাকু কাকিমা ওর জন্য টেনশন করুক কোনো কারণে। সৌমি কেবিনের সামনে এসে বন্ধুদের দিকে তাকিয়ে দেখে সবকটা শুকনো মুখ। ও একটু হাসার চেষ্টা করে বলে, আরে চিন্তা করিস না, আমাদের বর্ষা হলো একজন ফাইটার, ওর কিছুই হবে না, সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া এটা দেখতে হবে ওর ট্রিটমেন্টের সময় স্বয়ং ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি আছে। এত টেনশনের মধ্যেও সৌমির কথা শুনে সবাই হেসে ফেলে। অনিন্দিতা সহমত পোষণ। একদম, দাদা ভাই থাকতে বর্ষাদের কিছু হবে না। মৌ ছলো ছলো চোখে সবার দিকে তাকিয়ে বলে ওঠে, তাই যেন হয়। আসলে ওর তো একটু বাড়াবাড়ি হয়ে যায়, এমনকি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই অ্যালার্জির কারণে। এতক্ষণ যে মৃদু হাসিটা সবার ঠোঁটে লেগেছিল, মৌয়ের কথা শেষ হতেই সেটা মিলিয়ে যায়। তার বদলে ভাঁজ পড়ে কপালে, একরাশ টেনশন উকি দেয় মস্তিষ্কে। সবাই যখন চিন্তিত হয়ে বসে আছে, ঠিক তখনই ক্যাচক্যাচ শব্দ তুলে 204 নম্বর কেবিনের দরজাটা খুলে বেরিয়ে আসে ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি, যে কিনা এখন অন্য ডাক্তারের সাথে কথা বলতে ব্যস্ত। তার প্রায় 5 মিনিট পর সে একই কেবিন থেকে বেরিয়ে আসে ডাক্তার সাগ্নিক রায় আর তার সাথে 2 জন নার্স। অনির্বাণের সাথে কথা বলে অন্য ডাক্তারটা চলে যেতেই ওরা সবাই কেবিনের সামনে এসে দাঁড়ায়। ওরা কিছু জিজ্ঞেস করবে তার আগে অনির্বাণ বলে ওঠে, নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। কথাটা কর্ণগোচর হতেই সবার বুক থেকে যেন বড় একটা পাথর সরে যায়। সাগ্নিক ওদের সবার উদ্দেশ্যে বলে, আর চিন্তা করতে হবে না তোমাদের। অভি বলে, এখন কেমন আছে বর্ষা? সাগ্নিক হাতের উপর স্টেথোস্কোপটা রেখে ডান হাত দিয়ে অভির পিঠ চাপড়ে বলে, ভয়ের কোনো কারণ নেই। আর শ্বাসকষ্টের একটু সমস্যা হচ্ছিল, কিন্তু অক্সিজেন দেওয়া হয়েছে। অনিন্দিতা আর মৌ একসাথে বলে, আমরা কি এখন দেখা করতে পারবো? অনির্বাণ হাত ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় এখন রাত 1টা বেজে গেছে। ও সবার উদ্দেশ্যে বলে ওঠে, বৃষ্টি স্নাতাকে অ্যালার্জির কিছু কড়া মেডিসিন দেওয়া হয়েছে, যেটার এফেক্টে ও এখন ঘুমাবে। তোমরা এখন বাড়ি ফিরে যাও, কালকে দেখা করতে এসো। সৌমি বলে, আমরা থাকি না অনির্বাণদা। অনির্বাণ গলাটা একটু পরিষ্কার করে বলে, দেখো, কষ্ট করে তোমাদের কাউকে থাকতে হবে না। বৃষ্টি স্নাতা খুবই উইক, ও এখন কয়েক ঘন্টা ঘুমোবে। তোমরা বাড়ি ফিরে যাও। সারাটা দিন ঘুরেছো, কষ্ট হয়েছে সবার, সেটা আমি জানি। তাই বলছি, কালকে সকালে এসে দেখা করো ওর সাথে। আর তাছাড়া এখানে আমি আছি, তোমাদের চিন্তা করতে হবে না। প্রয়োজন হলে অবশ্যই ফোন করে ইনফর্ম করব।
সবাই যখন অনির্বাণের মুখে আমি এখানে আছি কথাটা শুনল, তখন সবাই নিশ্চিন্ত মনে মাথা নাড়িয়ে অনির্বাণের কথায় সম্মতি দেয়। তারপর কেবিনের বাইরে থেকে বর্ষাকে এক ঝলক দেখে চলে যায় হসপিটাল থেকে। টিকটিক শব্দ তোলে ঘড়ির কাঁটা যখন 3টের ঘরে যায়, তখন কোনো কারণ ছাড়াই অনির্বাণের লেগে আসা চোখটা খুলে যায়। আশপাশে একবার তাকিয়ে সময় দেখে। টেবিলের উপর জল ভর্তি গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে জলটা শেষ করে। চেয়ার ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে বার কয়েক জলের ঝাপটা দেয়। শুভ্র রঙা তোয়ালে দিয়ে মুখটা মুছে এগিয়ে আসে টেবিলের দিকে। চেয়ারের পেছনে ঝোলানো শুভ্র রঙা অ্যাপ্রনটা নিয়ে সেটা পরে নেয়। টেবিলের উপর থাকা স্টেথোস্কোপটা হাতে নিয়ে বেরিয়ে যায় চেম্বার রুম থেকে 204 নম্বর কেবিনের উদ্দেশ্যে। নিঝুম ঘরে সিলিং ফ্যানের ঘটঘট শব্দটা যেন একটু বেশি কানে লাগছে। বেডের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা রমণীর বুঝি সে শব্দটা কর্ণগোচর হচ্ছে না। খোলা জানলা দিয়ে বাইরের উষ্ণ শীতল হাওয়ার সাথে ভেসে আসছে দূর থেকে কোনো এক প্যান্ডেলে বাজতে থাকা দুর্গাপূজার গান, যে গানগুলো শোনা যায় শুধুমাত্র দুর্গাপূজাতে। অনির্বাণকে কেবিনের ভেতর দেখে বর্ষার বেডের পাশে টুলে বসে থাকা নার্সটা উঠে দাঁড়ায়। অনির্বাণ নিজের গাম্ভীর্য বজায় রেখে বলে, পেশেন্টের এখন কি অবস্থা সিস্টার? নার্সটা সাথে সাথেই উত্তর দেয়, স্যার উনি এখন ভালোই আছেন। আমি পেশেন্টের পালস রেট চেক করে দেখেছি, প্রেশার ঠিক আছে, তাই মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে দিয়েছি। অনির্বাণ কথা শোনার ফাঁকে বর্ষার দিকে তাকায়। দেখে মেয়েটার শুকনো মুখটা, সাথে সাথেই বুকে তীব্র ব্যথা অনুভব করেও। নার্সের কথা শেষ হতেই অনির্বাণ বলে, আপনি এখন যান, আমি এখনো 1 ঘন্টার মতো আছি এখানে, ততক্ষণে আপনি একটু বিশ্রাম নিয়ে আসুন। নার্সটা লজ্জা পেয়ে বলে ওঠে, না না স্যার, তার দরকার নেই, আমার তো এমনিতেই নাইট ছিল, আজ কোনো অসুবিধা হবে না। নো মোর আর্গুমেন্ট সিস্টার। নার্সটা সাথে সাথেই বলে ওঠে, ওকে স্যার। আর কথা না বাড়িয়ে কেবিন ছেড়ে বেরিয়ে যায় নার্সটি। কিন্তু যাওয়ার আগে দরজা ভিজিয়ে দিয়ে চলে যেতে ভুলল না সে, কারণ সে দেখেছে এই মেয়েটার জন্য তাদের স্যার কেমন টেনশন করছিলেন। এমনকি রাতে হসপিটাল পর্যন্ত থেকে গেছেন। তার উপরে 8 ঘন্টা অন্তর অন্তর একবার করে এসে দেখে গেছেন মেয়েটাকে, আর তখনই হয়তো খেয়াল করেছেন ওকে ঘুমিয়ে পড়তে। ওর জন্য হয়তো ওকে একটু বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন। এইসব কথাগুলো ভাবতে ভাবতে করিডোর দিয়ে হেঁটে চলে যায় নার্সটি। নিস্তব্ধ ঘরে এখন উপস্থিত 2 জন মানব মানবী। বাতাসের তোড়ে ভেসে আসছে ছাতিম ফুলের সুবাস, যা এই হসপিটালের ফিনালের তীব্র গন্ধটাকে ফিকে করে দেওয়ার ক্ষমতা রাখে। অনির্বাণ ধীরে ধীরে বর্ষার বেডের কাছে এগিয়ে আসে। তারপর ঘুমন্ত বর্ষার দিকে তাকাতে ওর বুক কেঁপে ওঠে। শুকিয়ে যাওয়া মুখটা নীল নিয়ন আলোয় এমন ভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে যে ওর খুব করে ইচ্ছে করছে নিজের 2 হাতের আঁচলায় সেই মুখটা নিয়ে ওই কপালে ভালোবাসার পবিত্র স্পর্শ দিতে। নিজেই অবাক হয়ে যায় অনির্বাণ। ঘুমন্ত মুখটার দিকে এক পালক নজর যেতেই দেখতে পায় বর্ষার ডান চোখের পাতার উপর গাঢ় কালো তিল, যেটা এই মুহূর্তে আরো মায়াবী করে তুলেছে মুখটাকে। অনির্বাণ সেদিকে তাকিয়ে আনমনে বার কয়েক উচ্চারণ করে, মায়াবিনী। আর তখনই দূরে কোথাও বেজে ওঠে। ঝিরি ঝিরি বৃষ্টির ঝাঁট এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে জানালায় উঠতে থাকা সবুজ রঙের পর্দাগুলো। মাটির বৃষ্টি ভেজা গন্ধে মম করছে চারপাশে। হসপিটালের আউটডোর গাছগুলো ভিজে একাকার হয়ে গেছে ইতোমধ্যে। বাতাসের তোড়ে কৃষ্ণচূড়া গাছের ডালপালা নড়ে উঠেছে ধীরে ধীরে, যার দরুন ফুলগুলো ঝরে পড়েছে। দূর থেকে দেখলে মনে হবে হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে কেউ ছোট ছোট লাল লাল ফুলগুলো দিয়ে চাদর বিছিয়ে দিয়েছে। অনির্বাণ নির্নিমেষ নয়নে তাকিয়েছিল এতক্ষণ সেই দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে সোনাটা কোম্পানির ব্ল্যাক বেল্ট যুক্ত হ্যান্ডওয়াচটার দিকে নজর দিতেই দেখতে পায় সময় এখন 6:10। উঠতে থাকা পর্দাটা একটু সরিয়ে দিয়ে পেছন ফিরে অনির্বাণ ঘুমিয়ে থাকা রমণীর দিকে যেয়ে এগিয়ে যায় ধীর পায়ে। নিষ্পাপ স্নিগ্ধ ঘুমন্ত মুখটাকে দেখে অনির্বাণের হৃদয়ে জুড়ে প্রশান্তির হাওয়া বয়ে যায়। বাঁ হাত দিয়ে টুলটা টেনে তাতে আরাম করে বসে অনির্বাণ তারপর ডান হাতটা বর্ষার উষ্ণ কোমল গালে রাখতেই একটু নড়ে চড়ে উঠে মেয়েটা। অনির্বাণ হাত ছড়ায় না, সময় নিয়ে বার কয়েক হাত বুলিয়ে দিতে থাকে বর্ষার মাথায়। উষ্ণ শীতল গালে হাত রাখতে হৃদস্পন্দনের গতিবেগ বুঝি কয়েক ধাপ বেড়ে যায়। বুকের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছিল অসুস্থ বৃষ্টির স্নাতাকে দেখে এতক্ষণে তা কিছুটা হলেও থেমেছে। গাল থেকে হাতটা সরিয়ে বর্ষার ডান হাতটা নিজের আঙ্গুলের ভাঁজে আবদ্ধ করে নেয় শক্ত করে। মুখটা ধীরে ধীরে নিচে নামিয়ে নরম কোমল হাতের উপর নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দেয় দিয়ে খুবক্ষণ, অনেকক্ষণ। তখনই নজরে আসে বড় বড় নখ, যেগুলো সজ্জিত করা হয়েছে লাল রং দিয়ে। অনির্বাণ সেই দিকে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, প্রতিবাদী ম্যাডামের নখে নীল পালিশ। বাহ, ব্যাপারটা দারুণ তো। নিজেকে শক্ত খোলসের মধ্যে গুটিয়ে রাখলে কি হবে বৃষ্টি স্নাতা?
আমি জানি তোমার মনটা ওই নারিকেলের মতোই নরম। হঠাৎ দরজা খোলার শব্দে অনির্বাণ সেদিকে তাকায়, দেখে ওর কলিগ তৃণা দাঁড়িয়ে আছে। অনির্বাণ খুব সাবলীল ভঙ্গিমায় বর্ষার হাতটা যথাস্থানে রেখে দেয়, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ততক্ষণে তৃণা অনেকটাই এগিয়ে আসে ওর দিকে। অনির্বাণ একটু সামনে এগিয়ে বলে,